খেলা কিন্তু শেষের পর্যায়ে চলে আসছে। আপনারা হয়তো টের পাচ্ছেন, রজার খলিল, বাংলাদেশের খলিলুর রহমান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি আমেরিকা এসেছিলেন এবং উনি কিন্তু 5 দিন ব্যাপী আমেরিকায় ছিলেন এবং এখানে সবার সাথে মিটিং করে গেছেন। আমেরিকার সমস্ত বক্তব্য উনি নিয়ে গেছেন এবং আপনারা বোধহয় এটাও টের পেয়েছেন যে আপনার আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইউরোপীয় ইউনিয়ন, ভারত, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অন্যান্য দেশ, তারা কিন্তু এক হয়ে গেছে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেই নির্বাচন আসলে গ্রহণযোগ্য হবে না। এই কারণে এবং বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হবে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংস হবে, বাংলাদেশের খুন খারাপি বাড়বে, এটা তারা বুঝে ফেলেছেন। নির্বাচন ঘোষণার পর থেকে আওয়ামী লীগ এ পর্যন্ত একদম চুপ ছিল এবং তারা চুপ আছে। তারা দেখতে চাচ্ছিল যে শেষ পর্যন্ত কি ঘটে। এদিকে যেমন চুপ ছিল, অন্যদিকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তাদের রাজনীতি বা লবিং চলছিল। তো এসব থেকে সবকিছু বুঝে আজকে সর্বশেষ যে ইনফরমেশন পেলাম তাতে আজ 18 তারিখ জানুয়ারির, আজকে থেকে বাংলাদেশ সরকারের কাছে, আজকে কালকে পরশু, 3 দিন, 18, 19, 20, এই 3 দিন বাংলাদেশ সরকারের কাছে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই সকল সংস্থাগুলো, এই সকল রাষ্ট্রদূতেরা তারা তাদের ফাইনাল বার্তা পৌঁছায় দেবেন। অনেক দলকে ইতিমধ্যে দিয়েছেন এই দেশগুলো তাদের বার্তা এবং আগামী 2-3 দিনের ভেতরে সবার কাছে বার্তা দেওয়া কমপ্লিট হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে কিভাবে আনা যায় সেই পথ সৃষ্টির কথা বলা হবে। তা না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে জামাতের শফিক রহমান, বিএনপির তারেক রহমান, তারপর জাতীয় পার্টির চেয়ারম্যান, এছাড়া চরমোনাই পীর সাহেব এবং অন্যান্য দলের সাথে, এনসিপি, এসব দলের সাথে এই সকল বিদেশি রাষ্ট্রদূতেরা মিটিং করেছেন এবং তাদের সাথে খোলামেলা কথা বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে প্রায় 60% মানুষের ভোটাধিকার বন্ধ করা হয়, এটা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে না। তারা পরিষ্কার বলেছেন আওয়ামী লীগের কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি সত্যিকার কোনো অপরাধের প্রমাণ থাকে, তাদের নামে মামলা হলে সেসব মামলার বিচার আপনারা করুন। সেই সকল ক্যান্ডিডেটদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে আপনারা ব্যান করতে পারেন না, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করতে পারেন না এবং তাদের নেতাকর্মীদেরকে তাদের রাজনৈতিক প্র্যাকটিস বন্ধ করতে পারেন না। এটা মানবাধিকার লঙ্ঘন। এটা যদি আপনারা করেন তাহলে আমরা আপনাদেরকে এই নির্বাচনে বৈধতা দিতে পারবো না। ইতিমধ্যে জাতিসংঘ থেকেও একই কথা বলা হয়েছে। সবকিছু মিলে আন্তর্জাতিক লবিং এখন পরিপূর্ণভাবে আওয়ামী লীগের পক্ষে। গত 24 ঘন্টা আগের নিউজ, আমেরিকার একজন প্রতিনিধি, আমেরিকার রাষ্ট্রদূতের একজন প্রতিনিধি জননেত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে সাক্ষাৎ করেছেন। এছাড়া দিল্লিতে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন এবং কলকাতাতেও আমাদের আরেকজন সংসদ সদস্য তিনিও প্রেস কনফারেন্স করেছেন। সেগুলো থেকে আপনারা সকল নিউজ ইতিমধ্যে পেয়ে গেছেন। অনেকে বলছেন যে ভারতে আশ্রয় নিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কি করে ভারতে সংবাদ সম্মেলন করে, এটা নাকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা তো যুক্তরাষ্ট্রে আছি, এখানে তো প্রতি সপ্তাহে আমরা প্রেস কনফারেন্স করছি। এখানে অনেক নেতাকর্মী রাজনৈতিক আশ্রয় নিয়ে আসেন, তারাও এখানে উপস্থিত থাকেন, কথা বলেন। কই আইনি লঙ্ঘন তো আমরা দেখি না। তাহলে হঠাৎ করে ভারতে যদি আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করে, তাতে কোন আইন লঙ্ঘন হয়? আমার কাছে তো বিষয়টি পরিষ্কার নয়। যারা এটা বলেন তারা পরিপূর্ণভাবে জেনে বলেন না। এখন আপনারা নিশ্চিত থাকুন 18 থেকে 20 জানুয়ারি এই সময়টার ভিতরে বিভিন্ন দলের কাছে এই দেশগুলো তাদের বক্তব্য পৌঁছাবে, কমপ্লিট করবে। 21 আর 22 এই টাইমটা দেওয়া হবে বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত জানানোর। বাংলাদেশ সরকার যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, আবার এই 22 তারিখের ভেতরে আদালতে কিন্তু শুনানি শুরু হবে, যে কয়েকটা মামলা আছে, রিট আছে এই নির্বাচনকে নিয়ে, এইসব বিষয়গুলো। এর ভিতরে দ্বৈত নাগরিকত্ব নিয়েও রিট আছে, তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, কেন করছে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি তো প্রেস কনফারেন্স করে বলেছেন যদি দ্বৈত নাগরিকত্ব যাদের আছে অথবা যারা বিদেশি নাগরিক
তাদেরকে যদি নির্বাচনে অযোগ্য করা না হয় তাহলে আমরা এই নির্বাচন বর্জন করব এবং এই নির্বাচন হতে দেব না। এগুলো শুরু হয়েছে। এদিকে জামাতের জোট থেকে চরমোনাই পীর সাহেব এদের দল নিয়ে বেরিয়ে এসছে। এদিকে চরমোনাই পীর সাহেবের প্রতীক হলো হাত পাখা, আর এদিক জাতীয় পার্টির প্রতীক হলো লাঙ্গল। এখন শোনা যাচ্ছে এই দুই দল ঐক্যবদ্ধভাবে জোট গঠন করতে যাচ্ছে এবং অনেকে বলছেন এই জোটের প্রতি হয়তো আওয়ামী লীগের সমর্থন থাকবে। এগুলো শোনা যাচ্ছে। আবার শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরী, ওনাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে রিফাইন আওয়ামী লীগ। তা উনি রিফাইন আওয়ামী লীগ প্রস্তাব ক্যান্সেল করেছেন এবং উনি বলছেন যে জননেত্রী শেখ হাসিনা যেটাই বলবেন সেটাই হবে। তাতে একটি রিউমার ছড়িয়ে পড়েছে। এই রিউমারটা ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাসযোগ্য হিসেবে কল্পনাও করব না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা আমাদের নেত্রী উনি না বলছেন। রিউমারটা এইভাবে ছড়িয়ে পড়ছে যে সাইমা অজেদ পুতুল তিনি আওয়ামী লীগের সভাপতি হবেন এবং সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী উনি সাধারণ সম্পাদক হবেন। এইভাবে নাকি আওয়ামী লীগের একটি নতুন কমিটি শীঘ্রই আসছে। তা এটা আমরা একদম বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমাদের নেত্রীর মুখ থেকে এটা বেরোচ্ছে বা নেত্রী এটা না বলছেন, ততক্ষণ আমরা এসবে কোনো কান দেবো না। আওয়ামী লীগের সকল নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল, তার নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং তিনি যা বলবেন তাই হবে। নেত্রী পরিষ্কার বলেছেন প্রতিটা এলাকায় আপনারা সংঘবদ্ধ হন, সেইভাবে আপনাদেরকে এখন সংঘবদ্ধ হতে হবে। আমি যতটুকু বুঝতে পারছি 22 জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ সরকার কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, 23 জানুয়ারি থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো কর্মসূচি আসছে। সেই কর্মসূচি যেটাই আসুক নেতাকর্মীরা সেটাই পালন করবেন, এটা আমরা আশা করছি। আপনারা জানেন যে এই অনেকে কিন্তু আমাদের মধ্যে ঢুকে পড়েছে অনেকভাবে। এই যে বিএনপি এখন কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন এলাকার প্রার্থীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুব সম্মান দিচ্ছে, তাদেরকে ডাকছে, আবার জাতীয় জামাতও তাদেরকে ডাকছে। তো এখান থেকে আমাদের নেতাকর্মীরা পরিষ্কার বলছে যে দেখুন আপনাদের সাথে আমাদের বসতে আপত্তি নেই, কিন্তু সিদ্ধান্ত আসতে হবে কেন্দ্র থেকে। জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই। তো আমরাও সেই দিকে বসে আছি। এর ভিতরে খুলনায় আজকে আমাদের সংসদীয় এলাকায় কথা বললাম। আমাদের যে সকল নেতাকর্মীরা, শুধু খুলনায় না সারা বাংলাদেশে যেসব নেতাকর্মীরা জেলে বন্দী ছিলেন বা গ্রেপ্তার হয়ে আছেন, তাদেরকে দল থেকে আইনি সহযোগিতা দেওয়া হচ্ছিল। ইদানিং গত সপ্তাহ 2 ধরে দল থেকে তারা খুব একটা সহযোগিতা পাচ্ছে না। তাদের প্রতি সদয় হতে এবং তাদেরকে সহযোগিতা করতে আমরা নেত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সব এলাকার সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি আপনারা দেখুন, আপনারা তৃণমূলের পাশে দাঁড়ান এবং জেলের ভিতরে তারা যেসব খাবার খাচ্ছে তা আসলে খাওয়ার যোগ্য নয়। এদিকে আমাদের নেতাকর্মীদের কাছে পয়সা কড়ি নেই, তারাও কিছু কিনে খেতে পারছে না, তাদের শরীর ভেঙে পড়ছে। বিষয়টা আপনারা একটু দেখুন। প্রিয় দেশবাসী, এদেশ আমার আপনার সবার। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসুক। আসন্ন প্রজাতন্ত্র দিবসেও বাংলাদেশ থেকে জঙ্গি হামলার থ্রেটে ভারত। সামনেই প্রজাতন্ত্র দিবস, আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঘিরে নিরাপত্তা নিয়ে ভারতের প্রস্তুতি তুঙ্গে। তারই মাঝে সংবাদ সংস্থা এএনআই রিপোর্ট দাবি করছে, গোয়েন্দা সূত্রের খবর, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হরিয়ানা, দিল্লি, এনসিআর, রাজস্থান, উত্তরপ্রদেশে নাশকতার ছক কষছে খালিস্তানি ও বাংলাদেশি জঙ্গি শিবির। সংবাদ সংস্থা এএনআই বলছে 26শে জানুয়ারির আগে গোয়েন্দা সংস্থাগুলি একটি সতর্কতা জারি করেছে যে খালিস্তানি সন্ত্রাসী সংগঠন এবং বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি দিল্লি এবং দেশের আরো বেশ কয়েকটি শহরকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করতে পারে। গোয়েন্দা সূত্র অনুসারে সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব ভিত্তিক গ্যাংস্টাররা ক্রমবর্ধমানভাবে খালিস্তানি এবং বিদেশ থেকে পরিচালিত উগ্রপন্থী হ্যান্ডলারদের পদাতিক সৈনিক হিসেবে কাজ করছে। এই হ্যান্ডলাররা তাদের এজেন্ডা এগিয়ে নিতে এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত করতে অপরাধমূলক নেটওয়ার্ক ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে রিপোর্টে। রিপোর্ট বলছে এই সমস্ত গ্যাংস্টার আরো পাকাপোক্তভাবে সক্রিয় হয়েছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, এনসিআরে। এরা ক্রমেই খালিস্তানিদের সঙ্গে সংযোগ রেখেছে বলেও খবর রয়েছে গোয়েন্দা সূত্রের কাছে। 2026 সালের জানুয়ারির প্রথম দিকে উত্তর দিল্লির সংবেদনশীল স্থানে 4টি মক ড্রিল অনুশীলন পরিচালিত হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিশিষ্ট বাজার
এবং পরিবহন কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সমবেত হন। সেই সমস্ত জায়গায় এই মহড়া চলে। এদিকে জঙ্গি নাশকতার ছক নিয়ে নিরাপত্তা ব্যবস্থায় ৮-৭ বাঁধন রয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লিতে লালকেল্লা, আইসিবিটি, কাশ্মীর গেট, চাঁদনি চক, খাড়ি বাউলি, সদর বাজার এবং মেট্রো স্টেশন এলাকাগুলি নিরাপত্তার দিক থেকে বেশ সংবেদনশীল। সেখানে মক ড্রিল আয়োজিত হয়েছে বলে জানা গেছে। আপাতত ২৬শে জানুয়ারির আগে দিল্লি জুড়ে নিরাপত্তা জোরদার রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য জায়গাতেও কড়া নিরাপত্তা রয়েছে বলে খবর। এবং এই যে প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দিল্লি পুলিশের ৫০,০০০ বাহিনী নিরাপত্তা দেবে, পাশাপাশি থাকবে ৬৫ কোম্পানি আধা সামরিক বাহিনীও। এছাড়া গোয়েন্দাদের কড়া নজরদারি তো থাকবেই। মানে অবস্থাটা বিবেচনা করুন যে ভারতের দুই পাশে, এক পাশে পশ্চিম পাকিস্তান আর এক পাশে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান, সাবেক পূর্ব পাকিস্তান, এবং আজকের বাংলাদেশও খানিকটা পূর্ব পাকিস্তানের মতো চলাফেরা করছে। এই চলাফেরাকে কেন্দ্র করে ভারতের আসলে আতঙ্ক বলি বা টেনশনটা বলি চরমে। যে কোনো জনসমাগম বা যে কোনো বড় ধরনের আয়োজন করতে হলে তাদের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে যেতে হয়। পশ্চিম সীমান্ত একরকম আছে, দীর্ঘদিন ধরেই তাদের সেটি সমস্যা। কিন্তু পূর্ব সীমান্ত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যখন বাংলাদেশ স্বাধীন হলো এবং স্বাধীনতার পরে বিগত ৫৫ বছর যাবৎ এই পূর্ব সীমান্তটি নিয়ে ভারত মোটামুটি এক প্রকার নিশ্চিত ছিল বা প্রেডিকশন করতে পারতো যে এটি হলে এটি হবে, ওটা হলে এটা হবে। কিন্তু এখন সত্যিকার অর্থে প্রেডিকশনের বাইরে চলে যাচ্ছে ভারতের।